নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক সুকান্ত দাসের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স, রাজবাড়ির হত্যা রহস্য। আর সব থেকে বড় কথা হলো, গল্পটা বেশ বড় হওয়ায় আমরা গল্পটাকে দুটো পার্টে এনেছি। এটি গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এসে গেছে মঙ্গলবার, তাই গল্পের প্রথম পর্বটি যারা শোনেননি এক্ষুনি মন দিয়ে শুনে আসুন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি খুব খুব ভালো লাগবে। এবং এই সত্যান্বেষী নিখিলেশ বক্সি সিরিজের গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্টে বলতে কিন্তু একদম ভুলবেন না। অমরজিৎ, তোমার কি মনে হয় ওই দিবাকর বাবুকে কে ফোন করেছে? আমার মনে হয় ওই দিবাকর বাবু আসলে যে পুঁথিটার ব্যাপারে জানতে পেরেছিলেন সেটা হয়তো তিনি কাউকে জানিয়েছিলেন, আর সেই কারণেই তাকে ওইভাবে খুন হতে হয়। কিন্তু অনন্ত সিংহ রায় নিজেই বলেছেন তিনি দিবাকরের কাছ থেকে পুঁথির ব্যাপারে কিছুই জানতে পারেননি। শুধু দিবাকর বাবু তাকে বলেছিলেন তিনি বোধহয় পুঁথিটার সন্ধান পেয়েছেন। সেখানেই তো সমস্যা অমরজিৎ। ভদ্রলোক অনন্ত সিংহ রায়কে বিশ্বাস করে ও কথা বলতে পারলেন না, তাহলে অন্য কেউ কি করে পুঁথিটার ব্যাপারটা জানতে পারলো? এটাও তো হতে পারে নিখিলেশ, আমরা শুধু শুধু ভাবছি যে পুঁথিটার ব্যাপারে দিবাকর বাবু খুন হয়েছেন। খুনটা তো অন্য কারণে হতে পারে। অবশ্যই হতে পারে অমরজিৎ, কিন্তু তুমি আমায় একটা মাত্র ধারণা দাও যে কারণে দিবাকর বাবুর খুন ওই পুঁথি কিংবা এবারের গুপ্তধন সম্পর্ক ছাড়া হতে পারে। এই কথায় আমি কিছুই বলতে পারলাম না। নিখিলেশ যে কি ভেবে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু মোটিভটা তো আমাদের আগে খুঁজে বের করা প্রয়োজন। একটা কারণ খুঁজে বার করতে হবে। নিখিলেশ কিন্তু আর কিছু বলল না, তার বদলে নিজের খাতাটা খুলে নিয়ে তাতে কিছু যেন লিখে রাখতে শুরু করলো। আমি যখন তাকে বললাম, নিখিলেশ তাহলে তুমি তোমার কাজ করো, আমি বরং বাইরে থেকে একবার ঘুরে আসি, নিখিলেশ কথার উত্তর না দিয়ে ইশারায় আমায় তাই করতে বলল। তা আমিও বাইরে বেরিয়ে এলাম। সেখানে আর অপেক্ষা করলাম না, কারণ এই কেস, মৃত্যু, পুঁথি এই সমস্ত কিছু ভালো লাগে, কিন্তু ব্যাপারটা একঘেয়ের মতো হয়ে যাচ্ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তাই আমি বাইরে এসে ব্যালকনির কাছে দাঁড়ালাম। বাইরে বেরিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাব, হঠাৎ করে মনে হলো সিঁড়ির কাছে কেউ যেন এতক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সে হঠাৎ নিচের দিকে নেমে গেল। ব্যাপারটা দেখে একটু চমকে উঠলাম। তাহলে কি কেউ আমাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল? কিন্তু আমাদের কথাবার্তা শোনার চেষ্টা বাড়িতে কে করবে? তাহলে কি এমন কেউ আছে যার সাথে অপরাধের কোনো একটা সম্পর্ক রয়েছে? আমি তাড়াতাড়ি ব্যালকনি থেকে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে তখন আর কাউকে দেখতে পেলাম না। যে এসেছিল সে বোধহয় নিচে নেমে গেছে। ব্যালকনি ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। করার মতো কিছুই নেই। বারবার মনে হচ্ছিল নিখিলেশকে গিয়ে ব্যাপারটা জানাই। তারপর ভাবছিলাম শুধু শুধু তাকে এটা বললে সে হয়তো আবার চিন্তা করবে। দোনামোনা করতে করতে এক সময় গিয়ে নিখিলেশকে কথাটা বললাম, কিন্তু সে যেন হেসেই উড়িয়ে দিল। বলল, এবারের কেউ যে ওই অপরাধের সাথে যুক্ত তা আমি বেশ জানি, তাই আমাদের উপর যে কেউ নজর রাখার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। যদি ওটা না হতো তাহলে বরং অবাক হতাম। কিন্তু কে করছে সেটা এখন জানা যাবে না। সেটা জানতে গেলে বেশ খানিকটা সময় লাগবে। তার আগে পর্যন্ত এটা বাড়ির কাউকে বলো না। আমরা কি করছি, কোথায় আছি, কিংবা কোন পথে তদন্ত করছি, এর সবকিছুই এখন গোপন রাখতে হবে। আসলে আমাদের এই বাড়িতে প্রতিদ্বন্দ্বী যে কে সেটাই বোঝা যাচ্ছে না। তুমি ঠিক কাকে কাকে সন্দেহ করছো বলো তো? এই মুহূর্তে বাড়ির প্রায় সকলকে সন্দেহ করা যায়। সবার কাছে সময়, মোটিভ সবকিছুই রয়েছে, তাই কাউকে বাইরে রাখতে পারছি না। সে কি, কিন্তু অনন্ত সিংহ রায় যে আমাদের চিঠি লিখে এখানে ডেকে পাঠিয়েছেন, তাকে সন্দেহ করার কারণ কি? প্রধান লক্ষ্য কিন্তু পুঁথিটা উদ্ধার করা, তারপর দিবাকর বাবুর মৃত্যুর রহস্য সমাধান করা। তাই অনন্ত সিংহের উদ্দেশ্য থাকতেই পারে। নিখিলেশের কথায় আমার কেমন যেন সন্দেহ হলো। কথাটা নিখিলেশ মিথ্যে বলেনি। এর আগেও আমরা অনেকবার এমন কিছু ব্যাপার দেখেছি যেখানে যে আমাদের কাছে কেস নিয়ে এসেছে সেই আসলে প্রধান অপরাধী। তবে এক্ষেত্রে দিবাকর বাবুর খুনটা যে অনন্ত সিংহ রায় করতে যাবে সেটা কিন্তু আমার মনে হচ্ছিল না।
এর প্রধান কারণ হলো দীপকর বাবুকে তো অনন্তবাবু নিজেই থাকতে দিয়েছিলেন। এমনকি তার থাকার ব্যাপারটা অনন্তবাবুর ছেলে এবং তার স্ত্রী কারোরই তেমন একটা পছন্দ হয়নি। নিখিলেশ কিছু বলল না, নিজের মনে কি যেন লিখে যেতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এখন তাকে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই আমিও আর সময় নষ্ট না করে ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। নিচের দিকে তাকিয়ে সেই পরিত্যক্ত পুরনো কুয়োটা দেখা যায়। অনন্ত সিংহ রায়ের বাড়িতে আমাদের যে ঠিক কতদিন থাকতে হবে তা আমরা বুঝতে পারছিলাম না। এখানে আসার আগেই কেসের ব্যাপারে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তাছাড়া এখানে ঢুকে রাতের বেলা নিজেদের ঘরের জানলা থেকে সেই লোকটাকে, যে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, তাকেও দেখা গেছে। এছাড়া অনন্তবাবুর কাছ থেকে অনেক কিছুই জানা গেছে। তবে এই সব কিছুর মধ্যে একটা সমস্যা রয়েছে। সেটা হলো সেই লাল রঙের ডায়েরি কিংবা পুঁথিটা খুঁজে বার করার কোনো সূত্র এখনো নিখিলেশ খুঁজে বার করতে পারেনি। আর যদি সেটা সামনে খোলামেলাভাবে থাকতো তাহলে তো আশা করি অন্য কেউ খুঁজে বার করতে পারত। আর দিবাকর বাবু ঠিক কতটা পর্যন্ত বুঝে গিয়েছিলেন সেটা এখনো জানা যায়নি। নিখিলেশ কিন্তু কিছু একটা ভেবে কাজ করে চলেছিল। তাই আমি যখন তাকে বললাম, কি করা যায় নিখিলেশ, এবার তুমি তদন্তটাকে কোন পথে এগিয়ে নিয়ে যাবে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনন্ত সিংহ রায়ের বাবার ঘরটা প্রথমে দেখতে হবে। দেখো, আর যেভাবেই হোক না কেন, ওই পুঁথি আসলে বাড়ির পারিবারিক সম্পত্তি। তাই অনন্ত সিংহ রায়ের থেকে সেই পুঁথির কথা বেশি জানবে তার ঠাকুরদা কিংবা তার বাবা। ওখান থেকে আমাদের শুরু করতে হবে। তারপর না হয় অন্য যে পথে কেসটা এগোবে সেভাবে দেখবে। তবে একটা কথা বলতে পারি অমরজিৎ। আমি নিখিলেশের কথা শুনে একটু অবাক হয়ে তার দিকে তাকাতেই নিখিলেশ বলল, কেসটা কিন্তু সহজ হবে না। একটা ব্যাপারে আমার সামান্য খটকা রয়েছে, আর সেগুলো যদি সত্যি হয় তাহলে এই কেসটা বড্ড ভোগাবে অমরজিৎ। নিখিলেশ শেষের কথাগুলো যেন নিজের মনের স্বভাবতত্ত্বের মতো বলছিল। একটু পরে দরজার কাছে এসে দাঁড়ালো হরিনাথ। হরিনাথ আমাদের ঘরে আসলে নিখিলেশ তার সাথে বেরিয়ে পড়ল, আমায় ঘরে থাকতে বলে গেল। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ নিশ্চিন্তে একা একাই কাজটা করতে চায়। তাই আমিও নিজের মতো ব্যালকনির সামনে দাঁড়িয়ে রইলাম। বাড়ির সামনে ফাঁকা জায়গাটা সত্যিই বেশ লোকজন রয়েছে। বাড়িতে যে একটা উৎসব হবে তা বোঝা যাচ্ছিল। সবাই নিজের কাজে ব্যস্ত। বাইরের লোক কারা আর ভেতরের লোক কারা তা এখন চেনা সম্ভব নয়। জমিদার বাড়ির বাইরের বড় গেট খুলে দেওয়া হয়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। কাল রাতে যে লোকটাকে আমরা বাগানে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, সেই লোকটিও কুয়োর ওখানেই ঘোরাঘুরি করছিল। ওই বাগানের কাছেই দিবাকর বাবুর মৃতদেহ তো পাওয়া গিয়েছিল। তাহলে কি ওই কুয়োটার মধ্যে কিছু আছে? ব্যাপারটা মনে হতেই আমাদের ঘরের জানলার কাছে চলে গেলাম। তারপরে নিচের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার ধারণাটাই সঠিক। নিখিলেশ ফিরে এলো একদম দুপুরে খাওয়ার সময়। তার মুখে চিন্তার গভীর ভাঁজ পড়েছে। তাই দেখে বললাম, নিখিলেশ, কিছু জানতে পারলে? অনন্ত সিংহ রায়ের বাবার কাগজপত্র দেখে কিন্তু তেমন কিছু বোঝা গেল না। তবে একটা নতুন কথা জানতে পেরেছি। দিবাকর বাবুর থাকার জন্য একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল। সেই ঘরটা একতলার কোণার দিকে। এ বাড়িতে অনন্ত সিংহ বাবুর ঘর দোতলায়, তার ছেলে পুত্রবধূর ঘরও দোতলায়, এমনকি সেই খাজাঞ্চি বাবুর ঘরও দোতলায়। একতলায় শুধু তাদের ঘর রয়েছে যাদের অনন্তবাবু থাকতে দিয়েছেন। তার সাথে দিবাকর বাবুর ঘরও রয়েছে একতলায়। তিনতলার ঘরগুলোতে কেউ থাকে না, একমাত্র আমাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। এমনকি কেউ এখানে বেড়াতে এলে তিনতলার ঘরে থাকতে দেওয়া হয়। কিন্তু তাহলে তো দিবাকর বাবুকেও তিনতলার ঘরে থাকতে দেওয়ার কথা। তিনি ইচ্ছা করেই একতলার ঘরটা বেছে নিয়েছিলেন তার কাজের সুবিধার জন্য। আর অনন্তবাবুর বাবার ঘর দোতলায় একদম কোণার দিকে, অর্থাৎ আমাদের ঘরের ঠিক নিচে। নিখিলেশ সেই কথাগুলো বলল ঠিকই, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল সে আরো কিছু একটা ভেবে চলেছে। সেটা আমায় বলতে চাইল না। নিখিলেশ ঘরে এসে ব্যাগ থেকে তার ডায়েরিটা বার করে কিছু যেন একটা লিখতে শুরু করলো। বেশ কিছুক্ষণ লেখার পরে আমায় বলল, একটা মূল্যবান জিনিস লুকিয়ে রাখার সঠিক জায়গা কোথায় বলো তো? এ বাড়িতেই কোথাও সেটা রয়েছে। আমি যদি সেটা লুকাতাম তাহলে তো কোনো একটা ঘরের কোনো সিন্ধুক কিংবা অন্য কিছুর মধ্যে সেটা লুকিয়ে রাখতাম। লুকিয়ে রাখা জিনিস এমন কোথাও থাকবে যেটা কেউ খুঁজে বার করতে পারবে না। অনন্তবাবুর বাবা কিন্তু সেটা খোঁজার জন্য কোনো সূত্র রেখে যাননি। রেখে গেলে সেটা অনন্তবাবু কোনো না কোনোভাবে জানতেন। তার মানে তিনি এমন কোথাও সেটা রেখে গেছেন যেটা সকলের চোখের সামনেই রয়েছে।
অথচ আমরা তা দেখতে পাচ্ছি না। কিন্তু দিবাকরবাবু বোধ হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তাহলে এক কাজ করা যাক, দিবাকর বাবুর ঘরটা একবার খুঁজে দেখো ভালো করে, সেখান থেকে যদি কিছু পাওয়া যায়। সেটাই ভেবেছি অমরজিৎ। এখন তার আগে একবার। নিখিলেশ আরো কিছু বলার আগেই আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন অনন্তবাবুর ছেলে। নিখিলেশ বাবু, আপনি আমায় ডেকেছেন বাবা বললেন? হ্যাঁ, আসুন আসুন জয়ন্তবাবু। আসলে আপনাদের বাড়ির কয়েকটা জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছিলাম। তখনই জানতে পারলাম আপনাদের বাড়িতে কোথায় একটা মূল্যবান পুঁথি আর কিছু দামি জিনিসপত্র লুকিয়ে রাখা আছে। তা সে ব্যাপারে আপনি কিছু জানেন? জয়ন্তবাবু ঘরে ঢুকে সামনের চেয়ারটায় বসলেন, তারপর বললেন, না নিখিলেশ বাবু, বাবা যতটা জানেন আমি ততটাই জানি, তবে সেগুলো কোথায় আছে তা আমি জানি না। আপনাদের বাড়িতে এক ভদ্রলোক থাকতে এসেছিলেন দিবাকর নামে। তাকে আপনার কেমন মানুষ মনে হয়েছিল? ভদ্রলোককে দেখে আমার খুব একটা ভালো লাগেনি, তার চোখের দৃষ্টিটাই কেমন যেন। তবে বাবা বললেন তাকে নাকি আমাদেরই কোনো দূর সম্পর্কের আত্মীয় পাঠিয়েছেন, তাই আমি আর আপত্তি করিনি। কিন্তু সত্যি বলতে কি, তার এই বাড়িতে থাকাটা আমার কিংবা আমার স্ত্রীর কারোরই পছন্দের ছিল না। এছাড়া অন্য কোনো কারণ ছিল? মানে চোখের দৃষ্টির জন্য কাউকে খারাপ বলাটা তো আর যুক্তিসঙ্গত হতে পারে না। তিনি সবসময় ওই গুপ্তধনের ব্যাপারে আর আয়ুর্বেদের পুঁথির ব্যাপারে কথা বলতেন, আর গুপ্তধনের কথা বলতেই তার চোখ কেমন জ্বলে উঠত। নিখিলেশ বাবু, যে মানুষ আয়ুর্বেদ নিয়ে চর্চা করে মানুষের রোগ ভালো করে, সেই মানুষের চোখে এমন লোভ থাকবে কেন? আপনি তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি? তিনি সত্য কথা বলছেন কিনা, তাছাড়া আপনার সেই দুঃসম্পর্কের আত্মীয় সত্যিই তাকে পাঠিয়েছে কিনা? বাবা চাননি, আর তাই আমি সে ব্যাপারটা নিয়ে কিছু করিনি। আমাদের খাজাঞ্চি বাবু সে ব্যাপারে খোঁজ নিয়েছিলেন, তিনিই বলেছিলেন যে লোকটা সত্যি কথা বলছে, তাই আর সে ব্যাপারে কিছুই মাথা ঘামাইনি। আপনাদের খাজাঞ্চি বাবুকে তো দেখতে পেলাম না। তিনি আজ বিকেলেই ফিরে আসবেন, একটা কাজে গ্রামের বাইরে গিয়েছেন পরশু সকালে। আচ্ছা, সেই গুপ্তধন আর ওই আয়ুর্বেদের পুঁথিটা যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন? পারিবারিকভাবে সে সম্পত্তি তো আপনার প্রাপ্য। ও সমস্ত কিছুই এখন বাবার, বাবা যা ভালো বুঝবেন তাই করবেন। তবে যদি সে সমস্ত আমি খুঁজে পাই, তাহলে প্রথমেই বাড়িটা নতুন করে তৈরি করব, আর বাকি যা টাকা পয়সা থাকবে তাতে আমাদের ব্যবসার কাজে লাগবে। আপনি হয়তো জানেন আমাদের চাষবাস ছাড়াও আরেকটা ব্যবসা রয়েছে, একটা তেল কল রয়েছে। তবে সেটা বাবা দেখাশোনা করেন না, তার সমস্তটাই আমি আর খাজাঞ্চি বাবু দেখাশোনা করি। আসলে ব্যবসাটা শুরু করার সময় বাবার ইচ্ছে ছিল না। আর ওই আয়ুর্বেদের পুঁথিটা এমন কারো হাতে তুলে দেব যার সত্যিই ওটা প্রয়োজন। কিন্তু সত্যি বলছি নিখিলেশ বাবু, দিবাকর বাবুকে দেখে মনে হয়নি তার ওটা প্রয়োজন। তাকে দেখে আদৌ কোনো আয়ুর্বেদের ডাক্তার বলেই আমার মনে হয়নি। এরপর নিখিলেশ আরো দু একটা কথাবার্তার পর ভদ্রলোককে বিদায় জানালো। জয়ন্তবাবু চলে যেতেই নিখিলেশ আবার তার ডায়েরিটা নিয়ে পড়ল। এক সময় বলল, খাজাঞ্চি বাবু দিবাকর বাবুর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলেন, ঠিক কি খোঁজ খবর নিয়েছিলেন সেটা দেখা দরকার। আর জয়ন্তবাবুর তেল কলের ব্যবসাটাও একটু দেখতে হবে। আমাদের তদন্তের মোড় কিন্তু ঘুরে যাচ্ছে নিখিলেশ। আমরা গুপ্তধন উদ্ধার করছিলাম, তার মধ্যে তুমি আবার এসব খাজাঞ্চি বাবু, তেল কলের ব্যবসা এসব নিয়ে এলে কেন? মোটিভ অমরজিৎ, মোটিভ। যে কোনো কাজের পেছনে একটা মোটিভ থাকে, আমি সেই মোটিভটাই খুঁজে বার করার চেষ্টা করছি। দিবাকর বাবু না হয় সেই গুপ্তধন আর পুঁথিটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে কেউ খুন করতে গেল কেন? নিখিলেশের কথায় আমি চুপ করে রইলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। নিখিলেশ ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের কাজকর্ম দেখতে লাগলো। সারা বাড়িতে লোকজনের কোলাহল। এই সমস্ত কিছুর মধ্যে তদন্ত বোধহয় ঠিকভাবে চালানো যায় না। একটু পরেই নিখিলেশ দেখলাম বাইরে সিঁড়ির দিকে তাকিয়ে কাকে দেখে যেন হাসল। তারপর এগিয়ে গিয়ে বলল, নমস্কার চক্রবর্তী বাবু, এই আপনার সাথে দেখা করার জন্য কাল সকাল থেকে হন্যে হয়ে পড়ে আছি। আমি দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাকে দেখতে পেলাম তার পরনে একটা ধুতি, গায়ের উপর একটা হালকা জামা, হাতে একটা মোটা খাতা, চোখে চশমা, মাথার চুল সাদা পাকা মেশান। সেও নিখিলেশের মতো হেসে নমস্কার করে বলল, আরে নমস্কার নমস্কার নিখিলেশ বাবু, এই আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। আমার সৌভাগ্য, না হলে দুর্ভাগ্য।
কিন্তু এই বাড়িতে হঠাৎ করে গোয়েন্দার আগমন কেন ঘটলো বলুন তো? খাজাঞ্চি বাবুর কথায় আমি চমকে উঠলেও নিখিলেশ কিন্তু দেখলাম স্বাভাবিকভাবেই বলল, আপনার চোখে ফাঁকি দেওয়ার কোনো উপায় দেখছি না। তা যখন ধরেই ফেলেছেন, তাহলে আসল কথাটাই বলি। এ বাড়িতে দিবাকর নামের যে লোকটি খুন হয়েছে তা তদন্ত করতেই আমি এসেছি। আরে আমি তো জমিদার বাবুকে আপনার কথাই বললাম। আমায় মাঝে মাঝেই শহরে যেতে হয়, কলকাতার দিকেও যাওয়া আসা আছে। বুঝতেই পারছেন, এই ছোট জমিদার বাবুর তেলকলের ব্যবসা গোটাটাই আমায় দেখতে হয়। আমি আপনার নামও শুনেছি, এমনকি কলকাতায় গিয়ে আপনার দেখাও পেয়েছি। আপনার হয়তো আমায় মনে নেই, তবে আমার আপনাকে মনে আছে। কলকাতায় একবার একটা খুনের তদন্ত আপনি করেছিলেন, আর ভাগ্যক্রমে তার পাশের বাড়িতেই আমার একটা কাজে যেতে হয়েছিল। তা নিখিলেশ বাবু, কিছু বুঝতে পারছেন? না চক্রবর্তী বাবু, এখনো তো তেমন কিছুই বুঝতে পারিনি। কাল আপনাদের বাড়ির উৎসবটা মিটে যাক, তারপর না হয় দেখবো কতদূর কি করা যায়। লোকটা বড় ভালো ছিল নিখিলেশ বাবু, বুঝলেন, বড়ই ভালো ছিল। আমার সাথে কত কথা বলতো। যেদিন মারা গেল সেদিন সকালেই তো আমার সাথে বেশ খানিকক্ষণ কথা হলো। তারপর বিকেলের দিকে আমি বেরিয়ে গেলাম একটা কাজে। পরদিন সকালে এসে শুনি এই ব্যাপার। আমি তো থানায় খবর দিলাম। এখান থেকে থানাটা কত দূর? অনেকটাই দূরে। এখানে তো গরুর গাড়ি তেমন পাবেন না। বাড়ি থেকে বেরিয়ে খানিকটা হেঁটে যেতে হয়। তারপর যদি কোনো গরুর গাড়ি দেখা পেয়ে যান তবেই কপাল। তাকে বললেই থানায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনি বললে আমি ব্যবস্থা করে দিতে পারি। না না, আমার এখন তেমন প্রয়োজন নেই। যদি মনে হয় তখন আপনাকে নিশ্চয়ই বলবো। তবে একটা কথা চক্রবর্তী বাবু, আপনার কি কাউকে সন্দেহ হয় যে দিবাকর বাবুকে খুন করতে পারে? দিবাকর বাবু এই গুপ্তধনের বেশ কাছাকাছি পৌঁছে গেছিলেন নিখিলেশ বাবু। আমাকেও একদিন বলেছিলেন তিনি বোধহয় কিছু খুঁজে পেয়ে যাবেন খুব শিগগির। আর তার আগেই এসব হয়ে গেল। দিবাকর বাবুর মৃতদেহটা ওই কুয়োর কাছে পাওয়া গেল কেন? সে ব্যাপারে আপনার কি মনে হয়? খাজাঞ্চি বাবু মাথা নাড়ালেন, তারপরে বললেন, কিছুই বলতে পারছি না নিখিলেশ বাবু। যার যখন যেখানে সময় হয় তাকে তখন চলে যেতেই হয়। এ ব্যাপারে আর আমাদের কি কিছু করার আছে বলুন তো? নিখিলেশ হাসলো, কিছুই বলল না। খাজাঞ্চি বাবু চলে গেলেন। পরদিন সকাল থেকেই বাড়িতে হই হুল্লোড় অবস্থা। সে কথার বর্ণনা করা অহেতুক পাঠককে বিব্রত করা হবে, তাই সে কথা আমি এখানে কিছুই বলছি না। সেদিন তো একরকম ভাবে কেটে গেল। নিখিলেশ মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরেই আমার কাছে ফিরে আসছিল। কিন্তু প্রশ্ন করলে সে আমায় কিছুই বলতে চাইছিল না। আমি বুঝতে পারছিলাম এই উৎসবের ফাঁকে ফাঁকে সে আসলে বাড়ির সকলের সাথে একবার করে কথা বলে নিচ্ছে। তবে খাজাঞ্চি বাবু যখন বুঝতে পেরেছেন যে নিখিলেশ কি করতে বাড়িতে এসেছে, তখন তার পরিচয় লুকিয়ে রেখে আর লাভ নেই। একসময় আমি দেখতে পেলাম জয়ন্ত রায় আমার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে একটা কাজের তোড়জোড় করছে। আমায় দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনারা যে খুনের ব্যাপারে তদন্ত করতে এ বাড়িতে এসেছেন, সে ব্যাপারটা লুকিয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ আমি দেখতে পেলাম না অমরজিৎ বাবু। আমি একটু ইতস্তত করে বললাম, আসলে জমিদার বাবু নিজেই চাননি সেই ব্যাপারটা সবার কাছে প্রকাশ হোক, তাই আর কি। এখন তো আপনিও জেনে গেছেন দেখছি, তা এখন তো আর লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না। ওই দিবাকর নামের লোকটা এই বাড়িতে ঠিক কি কারণে এসেছিল সেটা আমি জানি না। তাকে কে খুন করেছে তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু লোকটা যে খুব একটা ভালো নয় তা কিন্তু আমি আপনাকে বলতে পারি। কিন্তু জয়ন্তবাবু, সেটার জন্য তো কোনো একটা শক্ত কারণ থাকতে পারে, সেটা কি আপনার আছে? আগেই বলেছি, লোকটাকে দেখে কিন্তু কোনোভাবেই কবিরাজ কিংবা আয়ুর্বেদ ডাক্তার বলে মনে হচ্ছিল না। সেটার জন্যই বোধহয় তার কথাবার্তা, তার হাব ভাব কিছুটা রহস্যময়। তিনি হয়তো আরো কিছু বলতেন, তার আগে একজন তাকে ডেকে নিয়ে গেল। কথাটা আমার মনে মনে রইল। রাতের বেলা আমাদের ঘরেই খাবার দেওয়া হলো। সে খাবারের কথা বলার প্রয়োজন নেই। পুকুর থেকে তুলে আনা মাছ, মুরগির মাংসের ঝোল, সাদা লম্বা চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল,
বেশ কিছু ভাজাভুজি, এমনকি পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় ইত্যাদি। বেশ সুস্বাদু একটা খাওয়ার দাওয়ার পরে বিছানায় শুয়ে পড়েছি। তখন দেখি নিখিলেশ হ্যারিকেনের আলোয় তার খাতায় কিছু একটা লিখে চলেছে। আমি একটু বিরক্ত হয়েই বললাম, এই নিখিলেশ, তুমি আসলে কি করছো বলো তো? আমায় তো কিছুই বলছো না। কেসটা কত দূরে গেলো? একটা নতুন তথ্য কিংবা সূত্র যাই বলো না কেন হাতে এসেছে অমরজিৎ, সেটা দিয়ে এই কেস খানিকটা এগিয়ে দেওয়া যেতে পারে। একটা খাতা। আমি অবাক হয়ে বললাম, খাতা মানে? ওই সেই লাল রঙের খাতাটা কি? আর যদি সেটাই হয় তাহলে সেই খাতাটা কি আমাদের এই কেসে সাহায্য করতে পারে নিখিলেশ? প্রথম প্রশ্নের উত্তরটা নিখিলেশ এড়িয়ে গেল, তারপরে বলল, বেশ খানিকটা অমরজিৎ। দিবাকর বাবুর ঘর তল্লাশি করে আমি তার একটা খাতা পেয়েছি, তবে খাতাটা কিন্তু কাছাকাছি কোথাও রাখা ছিল না। তার বিছানার চাদর আর বিছানায় পেতে রাখা লম্বা তোষকের অদ্ভুতভাবে তৈরি করা ভাঁজের ভেতর সেটা রাখা ছিল। তা করতে গিয়ে একসময় চৌকির একটা জায়গা অদ্ভুত লাগায়, সেখান থেকেই খাতাটা আবিষ্কার করি। তবে সেই খাতা থেকে নতুন কিছু তথ্য জানা গেছে, যেগুলো আমাদের পরে কাজে লাগবে। এখন এটুকু জেনে রেখো, এ বাড়িতে আসলে কোনো গুপ্তধন নেই, শুধুই আয়ুর্বেদের পুঁথিটা লুকিয়ে রাখা রয়েছে। নিখিলেশের কথায় আমি অবাক হয়ে বললাম, গুপ্তধন নেই? কিন্তু অনন্তবাবু যে বললেন এই বাড়িতে গুপ্তধন রয়েছে, তাহলে? অনন্তবাবু হোক কিংবা আর যেই হোক, সবাই কিন্তু একটা ধারণা করেছিল যে এ বাড়িতে গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। অনন্তবাবুর বাবা মারা যাওয়ার আগেও কিন্তু অনন্তবাবুকে গুপ্তধনের ব্যাপারে কোনো কথাই বলে যাননি। তিনি শুধু বলে গিয়েছিলেন ওই পুঁথিটার কথা। আসলে পুঁথিটাকেই বোধহয় গুপ্তধন হিসেবে ধরে নেওয়া হয়েছে। আর এই সমস্ত গুজব কোথা থেকে যে কোথায় গিয়ে পৌঁছয় তা তো তুমি ভালো করেই জানো। তবে এই পুঁথিটা যে অমূল্য তা বোঝা যাচ্ছে। ওই পুঁথিটার দাম বর্তমানের বাজারে খুব একটা কম নয়। আর ওই দিবাকর বাবুর মৃত্যুর ব্যাপারটা, সেটা কে করলো? গোটা ব্যাপারটা একটা জটিল খেলা, বুঝতে অমরজিৎ। কেসটা পুরো সমাধান না করা পর্যন্ত এই সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। তবে জেনে রেখো, খুনি এ বাড়িতেই আছে। তবে খুনির আসল উদ্দেশ্য দিবাকর বাবুকে খুন করাটা ছিল না। আর এক্ষেত্রে একটা রহস্য রয়েই গেছে। নিখিলেশ এমনভাবে কথাগুলো বলল, আমি কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, আর সেদিনের মতো নিখিলেশ আর কিছু বলবে না তা বুঝতে পেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ওঠার আগেই নিখিলেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়েছিল। হরিনাথ আমায় চা দিতে এসে সে কথা জানিয়ে গেল। কাল উৎসবে বাড়িটা কেমন মুখরিত হয়ে উঠেছিল, আর আজ কেমন যেন ফাঁকা ফাঁকা। লোকের ভিড় রয়েছে, সমস্ত কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন কাজকর্ম চলছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আসলে জমিদার বাড়িতে যারা আশ্রিত রয়েছে তারা একতলার ঘরে থাকলেও বাড়ির বাইরে তাদের খুব একটা আমি বেরোতে দেখিনি। তারা বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। বাড়িতে কাজের লোক অনেক রয়েছে, রান্নার লোকও রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আমি সেই গোটা দিনটা ঘুরে ঘুরে বাড়িটা দেখলাম। কুয়োটার কাছেও একবার গিয়ে পৌঁছলাম, কিন্তু কুয়োটা শুকনো। নিচে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। এই কুয়োটার সামনে রাতের বেলা ওই লোকটা ঘুরে ফিরে বেড়ায় কেন? তাহলে কি এর মধ্যে কিছু একটা আছে? কিন্তু এখন দিনের আলোয় কুয়োর মধ্যে অন্ধকার, তার মধ্যে না নামলে কোনো কিছুই জানা যাবে না। কিন্তু নিখিলেশটাই কুয়োটা নিয়ে মাথা ঘামাচ্ছে না কেন, সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। নিখিলেশ যখন ফিরে এলো তখন দুপুর হয়ে গেছে। নিখিলেশের মুখে একটা হাসির আভাস আমি দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন সে কিছু একটা জানতে পেরেছে। আমাদের ঘরে ঢুকে নিখিলেশ দরজা বন্ধ করে বিছানার উপরে এসে বলল, আজ রাতে জেগে থাকতে হবে অমরজিৎ। আজ রাতে জেগে থেকে বাড়ির বাইরে বেরোতে হবে। আমার মনে হয় আজ রাতে ওই সেদিনের রাতের আগন্তুক আবার আসবে। মানে ওই যে রাতে আমরা যাকে দেখতে পেয়েছিলাম তার কথা বলছো? কিন্তু ওটা কে? আমাদের মতোই একজন যে গুপ্তধন খুঁজে চলেছে। কিন্তু তুমি গেছিলে কোথায়, আর নতুন কিছু কি জানতে পেরেছো? অনেক কিছু জানতে পেরেছে অমরজিৎ। এই বাড়ির পেছনের দিকে পাঁচিলের একটা ভাঙা অংশ রয়েছে। তুমি কি সেটা দেখেছো? কই না তো। আচ্ছা অমরজিৎ, কেউ চাইলেই সেখান থেকে অনায়াসে বাড়ির ভিতরে ঢুকতে পারে এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাকে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে না, আর কেউ দেখবেও না। আর যদি সেটা রাতের বেলা হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু হয়েছেটা কি? আর সেই পুঁথিটাকে খুঁজে পেয়েছো? আমার সঙ্গে এসো অমরজিৎ। আমি অবাক হয়ে নিখিলেশের সাথে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলাম। নিখিলেশ হরিনাথকে ডেকে চলেছিল। হরিনাথ আসতে নিখিলেশ বলল, তোমাদের ঠাকুর ঘরটা কোথায় হরিদাস? ঠাকুর ঘর তো ছাদের উপরে রয়েছে।
এই ঘর দিয়ে উপরে উঠলেই শুধু ঠাকুর ঘর উপরে। কেন নিখিলেশ বাবু? আমার সাথে একবার চলো সেখানে। কিন্তু সেই ঠাকুর ঘর তো বন্ধ থাকে। এসো আমার সাথে, এসো, সেখানে যাওয়াটা আমার দরকার। আমি, নিখিলেশ আর হরিনাথ সিঁড়ি ভেঙে উপরের দিকে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করা, সেখানে বোধহয় তালা বন্ধ ছিল, তবে এখন কিন্তু সেই তালাটা খোলা রয়েছে। সেটা দেখেই হরিনাথ বলে উঠল, ঠাকুর ঘরের তালা খোলা রয়েছে কেন? এমনটা তো হয় না। নিখিলেশ চৌকিতে ঘরের দরজা একবার ঠেলে দিয়ে ঘরের ভেতরে ঢুকল। ঠাকুর ঘরটা খুব একটা বড় নয়। ঠাকুর ঘরটা দেখলেই বোঝা যায় এখানে লোকজন খুব একটা আসে না। কোনো কারণে হয়তো এই ঠাকুর ঘরটা বন্ধ করা হয়েছে। নিখিলেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের উপর বসানো একটা পাথরের মূর্তিটার পেছনের দিকে তাকালো। তারপর হঠাৎ করেই চিৎকার করে বলে উঠল, অমরজিৎ এখানেই ছিল, এখানেই ছিল সেই পুঁতিটা, একটু আগে পর্যন্ত ছিল। ঘরের তালাটা খোলা, তার মানে এখানে আগে কেউ ঢুকেছে। নিখিলেশ ঠাকুর ঘরের একটা সিঁড়ির মতো জায়গার উপর দাঁড় করিয়ে রাখা একটা শিবের মূর্তিকে পেছনের দিকে ঘোরাতে দেখা গেল সেই মূর্তির পেছনের দিকের একটা জায়গা অদ্ভুতভাবে সরে গেছে, আর সেখানে একটা ছোট ফাঁক মতো রয়েছে। নিখিলেশের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে একটু কেমন যেন রেগে উঠেছে। সে একটা হাতের তালের উপরে আর একটা হাত দিয়ে টোকা মেরে বলল, আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল অমরজিৎ। আমি বুঝতে পারিনি যে আমি না থাকার সময়ে এই ব্যাপারটা ঘটে যাবে। হরিনাথ, এক্ষুনি যাও, তোমাদের খাজাঞ্চি বাবু কোথায় আছে দেখো। হরিনাথ অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে দেখল, তারপর একরকম দৌড়ে নিচের দিকে নেমে গেল। গোটা বাড়িতে একটা শোরগোল পড়ে গেল। নিখিলেশ আর আমি গিয়ে পৌঁছলাম অনন্তবাবুর ঘরে। অনন্তবাবু বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, তাই খাজাঞ্চি বাবুর বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। অথচ অনন্তবাবু কিন্তু বলেছিলেন খাজাঞ্চি বাবু, তার বউ, তার ছেলে এখানেই থাকে। তাহলে নিখিলেশ খাজাঞ্চি বাবুকে ধরতে কোথায় লোক পাঠালো সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। অনন্তবাবুর ঘরে ঢুকে অনন্তবাবুকে বিছানায় একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার মুখটা সামান্য কালো হয়ে রয়েছে। নিখিলেশ ঘরে ঢুকেই বলল, জমিদার বাবু, জমিদার বাবু, আপনি বলেছিলেন খাজাঞ্চি বাবু আপনার বাড়িতেই থাকে, তাহলে খাজাঞ্চি বাবুর স্ত্রী এবং তার ছেলে মেয়েকে এ বাড়িতে আমি দেখতে পেলাম না কেন? জমিদার বাবু বেশ কিছুক্ষণ চুপ করে বাইরে জানালার দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, খাজাঞ্চিবাবু এ বাড়িতেই থাকতেন। আমার ছেলে তেলকলের ব্যবসা, খাজাঞ্চিবাবুই হিসেবপত্র রাখতেন। সেই হিসেবে মাঝে মাঝে গোলমাল দেখা যেত। তাই নিয়ে আমার সাথে খাজাঞ্চিবাবুর একটা ছোটোখাটো ঝামেলা হয়। তারপর থেকে আমি আর তাকে এখানে থাকতে দিইনি। এই গ্রামেই তিনি থাকতেন একটা বাড়ি বানিয়ে। বাড়ি বানানোর সমস্ত খরচ আমার ছেলে নিজে দিয়েছে। আসলে তেলকলের ব্যবসাটা খাজাঞ্চিবাবু যতটা বোঝেন ততটা আমার ছেলে বোঝে না। তাই খাজাঞ্চিবাবু না থাকলে ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যাবে। এই কথাটা আপনি আমাদের থেকে লুকিয়ে গেলেন কেন, সেটাই আমি বুঝতে পারলাম না। সে কথা বলতে গেলে আরও একটা কথা বলতে হয়। আসলে খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী যে ছেলেটিকে পালন করছে সেটা আসলে আমার ছেলের সন্তান। আমার ছেলের আগেও একবার বিয়ে দেওয়া হয়েছিল, তবে তার স্ত্রীর চরিত্র খুব একটা ভালো ছিল না, আর তাই সে সময় একটা ঝামেলা হয়। সেই ঝামেলাতে আমার ছেলে একবার আমাদের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। সে ব্যাপারটা সবাই জানে, তবে কাউকে এ বিষয়ে তাকে কিছু বলতে আমি নিজেই বারণ করেছিলাম। তারপরে আমি তাকে শহরে নিয়ে যাই, ডাক্তারও দেখাই। সে সব কিছু ভুলে গিয়েছিল, আর তারপরেই তাকে আমি আবার এখানে নিয়ে এসে নতুন করে বিয়ে দিই। তাই তার আগের ছেলেটিকে তখন খাজাঞ্চিবাবু আর তার স্ত্রী একরকম দত্তক নিয়ে নেয়। আসলে তাদের তো কোনো ছেলে পিলে ছিল না। এই গোটা ব্যাপারটা আমি আপনার সামনে আনতে চাইনি, তাই বলেছিলাম খাজাঞ্চিবাবু আমাদের বাড়িতেই থাকেন। এত মানুষ যখন আমাদের বাড়িতে আছে, তাহলে খাজাঞ্চিবাবু কেন এই বাড়িতে থাকবেন না? সে বিষয়টা আপনার মনে কৌতূহল তৈরি করতেই পারে। তাই বাধ্য হয়ে আপনাকে। আরো একটা ব্যাপার আপনি বোধহয় আমায় বলতে ভুলে গিয়েছিলেন। আপনাদের বাড়ির ছাদে একটা ঠাকুর ঘর আছে। সেই ঠাকুর ঘরটা অনেক দিন হলো বন্ধ হয়ে পড়ে আছে। তার কোনো কারণ আপনি বলতে পারেন?
আমার বাবা শেষ জীবনে ওই ঠাকুর ঘর তৈরি করেছিলেন। ওই পাথরের মূর্তিটি বাবা শিল্পী ডেকে এনে তৈরি করেছিলেন। বাবা বলেছিলেন তার মৃত্যুর পর ওই ঘরটা যেন বন্ধ হয়ে থাকে, তাই আমি ওই ঘরটা কখনো খুলিনি। এই বাড়িতে আর কেউই ওই ঘরটা খোলে না। কিন্তু আপনার বাড়িতে যে কোথাও গুপ্তধন নেই অনন্তবাবু। গুপ্তধন আসলে আপনাদের ওই আয়ুর্বেদের পুঁথিটা, যেটা আজ সকালেই আপনার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। আর আমার মনে হয় সেই চুরিটা করেছে খাজাঞ্চিবাবু নিজে। এখন তাকে ধরা না গেলে কিন্তু সেই পুঁথি আপনি ফিরে পাবেন না। নিখিলেশের কথা শুনে অনন্তবাবু এতটাই চমকে উঠলেন যে বোধ হয় তিনি ধাক্কাটা সামলাতে না পেরে মাটিতে পড়েই যেতেন। কোনো রকমে বিছানার একপাশে পায়া ধরে নিজেকে সামলে নিলেন। তারপরে বললেন, সে কি, খাজাঞ্চিবাবু এই কাজ করেছে? কথাটা বলেই অনন্তবাবু বাইরে এসে তার ছেলেকে ডাকতে লাগলেন। জয়ন্তবাবু ততক্ষণে লোক পাঠিয়ে দিয়েছিল খাজাঞ্চিবাবুকে ধরতে। তবে আসল কারণটা কি সেটা সে জানত না। এখন অনন্তবাবুর সামনে এসে দাঁড়াতেই অনন্তবাবু ভারী গলায় বললেন, সেই পুঁথিটা খাজাঞ্চিবাবু চুরি করেছে? তুমি এক্ষুনি তাকে ধরার ব্যবস্থা করো। আমি তার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছি বাবা, তুমি আর চিন্তা করো না। তুমি আর উত্তেজিত হইও না, তোমার শরীর খারাপ করবে। অনন্তবাবু কেমন যেন ভেঙে পড়েছিলেন। তিনি ঘরে গিয়ে তার বিছানার একপাশে বসে পড়লেন। নিখিলেশ আমায় চাপা স্বরে বলল, এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই অমরজিৎ। চলো আমি এখনই দেখি খাজাঞ্চিবাবুর ব্যাপারটা কতদূর হলো। খাজাঞ্চিবাবুকে তার বাড়িতেই পাওয়া গেল। তিনি কোথাও একটা বেরিয়ে পড়ার জন্য তোড়জোড় করছিলেন। এমনকি তার স্ত্রী এবং ছেলেকেও তিনি তৈরি করে নিয়েছিলেন কোথাও যাওয়ার জন্য, বলা যেতে পারে পালানোর জন্য। জমিদারবাবুর লোকজন তাকে একরকম জোর করেই সেখান থেকে নিয়ে এলো। বাড়ির বড় দরজা দিয়ে যখন লোকজন খাজাঞ্চিবাবুকে নিয়ে ঢুকছে, তখন তিনি রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। আমরা তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তাকে এনে বসানো হলো একতলার ঘরে, যেখানে দিবাকর বাবুকে থাকতে দেওয়া হয়েছিল। অনন্তবাবু এবং জয়ন্তবাবু সেখানে এসে পৌঁছলেন। এমনকি হরিনাথও উপস্থিত হলো। বাড়ির আর কাউকে সেখানে আসতে দেওয়া হলো না। খাজাঞ্চিবাবু চিৎকার করে বললেন, কিন্তু কিন্তু আমাকে এভাবে ধরে আনার কারণটা কি? হ্যাঁ, আমি কি করেছি? আপনার অপরাধ যে একটা নয় চক্রবর্তী বাবু, আপনি দুটো অপরাধ করেছেন। একটা হলো ওই দিবাকর বাবুকে খুন করেছেন, আর দ্বিতীয়টা হলো এই বাড়ি থেকে ওই অমূল্য পুঁথিটা চুরি করেছেন। তবে আপনার বাড়িতে এখনই আমি লোক পাঠিয়ে দিয়েছি। আশা করি তারা পুঁথিটা উদ্ধার করে নিয়ে আসতে পারবে। সেটা আপনার বাড়ি থেকে উদ্ধার হলে আশা করি আপনি আপনার অপরাধ নিয়ে আর কিছু বলতে পারবেন না। খাজাঞ্চিবাবুর চিৎকার চেঁচামেচি যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। একটু পরেই তিনি আবার বললেন, ওটা ওটা আসলে নিয়ে গিয়েছিলাম আমি একজনকে দেখানোর জন্য। যদি মনে হতো ওটা ঠিক, তাহলে আমি সেটা জমিদার বাবুকে আবার ফিরিয়ে দিতাম। ঠিক এই কারণেই আপনি দিবাকর বাবুকে বাড়িতে পাঠিয়েছিলেন, ওই পুঁথিটা উদ্ধার করে তারপর জমিদার বাবুকে ফিরিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, দিবাকর বাবুকে আমি এ বাড়িতে পাঠাবো কেন? তাকে তো আমি চিনতামই না। চিনতেন না? তাহলে কাল রাতে দিবাকর বাবুর সাথে আপনি ওই পিছনের বাগানে ঘুরে ঘুরে ঠিক কি কথা বলতেন? আমি তার সাথে কথা বলতে রাতের বেলা গেলাম কখন? আচ্ছা হরিনাথ, তুমি যাও তো, ওকে নিয়ে এসো। ঘরের মধ্যে কারোর মুখে কোনো কথা নেই। একটু পরেই হরিনাথ একটা বছর 17-18 ছেলেকে নিয়ে এলো। এই ছেলেটি এই বাড়িতে আশ্রিতর মতো থাকে। একে আমি এর আগেও দেখেছি। তাকে নিয়ে আসতেই নিখিলেশ বলল, একে চিনতে পারছেন খাজাঞ্চি বাবু? সেদিন রাতে আপনি যখন দিবাকর বাবুর মাথায় একটা পাথর দিয়ে আঘাত করেন, তখন এ কিন্তু ঘরের জানলা দিয়ে সমস্তটাই দেখেছিল। সেদিন রাতে কোনো কারণেও ঘরের মধ্যেই জেগেছিল। ও কিন্তু আপনাকে দেখতে পেয়েছিল। আর ও যে আপনাকে দেখেছে সেটা কিন্তু আপনি জানতেন না। ও ভয়ে কাউকে কিছু বলেনি। তবে আমি যখন জিজ্ঞাসা করি, তখন আমার মনে হয় ও কিছু একটা দেখেছে। বাচ্চাদের কাছ থেকে ভালোভাবে কথা বার করা যায় না। বাচ্চারা কোনো কারণে ভয় পেয়ে গেলে সেটা বলতে চায় না। তাই যখন পুলিশ এসেছিল তখন ও ভয়ে কিছু হয়তো বলেনি। ওর মায়ের সাথে আমি কথা বলেছি। উনি আমায় জানিয়েছেন সেদিনের ঘটনার পর থেকে ও কেমন যেন ভয়ে ভয়ে থাকে। ওর কাছে আমি সমস্ত ব্যাপারটা জানতে পেরেছি। এমনকি আপনি যখন রাতের বেলা দিবাকর বাবুর সাথে বাড়ির পিছনের দিকে ওই কুয়োটার কাছে কথাবার্তা বলতেন, তখন ও কিন্তু আপনাকে দেখেছে। এমনকি দিবাকর বাবুকেও দেখেছে।
একটা একটা বাচ্চা ছেলের কথায় আপনি প্রমাণ করতে পারবেন না যে খুনটা আমি করেছি? তাছাড়া কি অন্য কোনো প্রমাণ আপনার কাছে আছে? যেদিন খুন হয় সেদিন আপনি বলেছিলেন ব্যবসার কাজে আপনাকে বাইরে কোথাও যেতে হচ্ছে, কিন্তু আপনি সেদিন এই গ্রামেই ছিলেন। এখানকার গরুর গাড়ি যে চালায় গোপাল নামের লোকের সাথে আমার এর আগেই কথাবার্তা হয়েছে। সে কিন্তু সেদিন সকালে, মানে খুন যেদিন হয় তার পরদিন সকালে, এমনকি সেদিন বিকেলের দিকে আপনাকে আপনার বাড়িতে দেখেছে বলে আমায় জানিয়েছে। তবে সে নিশ্চিতভাবে বলতে পারেনি আপনাকে সে কবে দেখেছে। আর সেদিন আপনি গ্রাম থেকে গিয়েছিলেন আপনার নিজের কাজে, জয়ন্তবাবু কিংবা অনন্তবাবুর কোনো কাজে নয়। আসলে আপনার কোনো কাজ ছিল না, কারণ সেদিন যদি আপনি গিয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই আপনাকে স্টেশন হয়ে ট্রেনে করে যেতে হতো। ধরে নিচ্ছি আপনি আশেপাশের কোনো গ্রামে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কোথাও গেলে গোপালের গরুর গাড়ি ব্যবহার করেন। সেদিন তাহলে আপনি অন্য কোনো গরুর গাড়ি হঠাৎ কেন করলেন? সেদিন সেদিন আমি পথেই একটা গরুর গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই তাই সেই গাড়িতে করেই চলে গিয়েছিলাম। আমার কথায় যারা আপনার বাড়িতে ওই পুঁথিটা খুঁজতে গিয়েছে তাদের মধ্যে দুজনকে কিন্তু বলা আছে ওখান থেকে সোজা থানায় চলে যাওয়ার কথা। থানার পুলিশ অফিসার এসে আপনার স্ত্রীকে জেরা করলে কিন্তু সমস্তটাই জানতে পারবে। কারণ আমার মনে হয় এই সমস্ত ব্যাপার আপনি নিজে থেকে কিছুই বলেননি। সেদিন রাতে আপনি এ বাড়িতে এসেছিলেন, আর সেটা এসেছিলেন বাড়ির পেছনের দিকের পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে, তাই না? আর দিবাকর বাবুকে আসলে শহর থেকে এখানে আপনি কাজে পাঠিয়েছিলেন। জয়ন্তবাবু যদি তার সেই দুঃসম্পর্কের আত্মীয়র কাছ থেকে খোঁজ নেয় তাহলে জানতে পারবেন দিবাকর বাবুর সাথে তাদের কখনো দেখা হয়নি। দিবাকর বাবু মোটেই কোনো আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন না। তিনি আপনার কথা একটা মিথ্যে গল্প সাজিয়ে এখানে এসেছিলেন গুপ্তধন উদ্ধার করতে। কারণ আপনি নিজেও ভেবেছিলেন এখানে কোনো গুপ্তধন রয়েছে। যখন দিবাকর বাবু বুঝতে পারেন যে এখানে আসলে কোনো গুপ্তধন নেই, শুধু ওই পুঁথিটা রয়েছে, তখন ব্যাপারটা সে আপনাকে জানায়। তারপর বোধহয় আপনার সাথে তার কোনো কারণে একটা মনোমালিন্য হয়। মনে হয় যে সে পুঁথিটা এখান থেকে নিয়ে চলে যেতে চেয়েছিল, আর আপনার মনে হয়েছিল পুঁথিটা নিয়ে এসে চলে গেলে আপনি সেটা কখনোই পাবেন না। তার সাথে বোধহয় আপনার কোনো একটা বখরা নিয়ে আলোচনা হয়েছিল, যা সে উদ্ধার করবে, কিছুটা আপনাকে দেবে। আপনি ভাবলেন সেখান থেকে ওটা নিয়ে চলে গেলে আপনি কিছুই পাবেন না, অথচ আপনি কাউকে সে কথাটা বলতে পারবেনও না। সেদিন রাতে আপনাদের মধ্যে ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, আর তখন এই রাগের মাথায় আপনি পাথর দিয়ে তার মাথায় আঘাত করেন। তারপর পাথরটা ওই কুয়োর মধ্যে ফেলে দেন। এই কেসে প্রথম থেকেই আমি ভেবেছিলাম ওই কুয়োর মধ্যে কিছু একটা রয়েছে। ঠিক সেই সময় বাড়ির একজন কাজের লোক বাইরে এসে দাঁড়ালো। তার হাতে একটা লাল শালুতে মোড়া কি যেন একটা রয়েছে। নিখিলেশ সেটা দেখতে পেয়ে এগিয়ে দিয়ে সেটা নিয়ে এলো। তারপর ঘরের মধ্যে বিছানার উপরে সেটা রেখে কাপড় খুলে দেখালো। হলদে হয়ে যাওয়া সামান্য ঝাপসা হয়ে আসা পাতাগুলো দেখা যাচ্ছিল। কোনো একটা সুতো দিয়ে বাধা দেখেই বোঝা যায় এটা বেশ পুরনো একটা পুঁথি। সেটা দু হাতে তুলে বলল, কি হলো আপনাদের সেই গুপ্তধন? আসলে আপনার ঠাকুরদা এটা আপনার বাবাকে দিয়ে গিয়েছিলেন, আর আপনার বাবা জানতেন আপনাদের আয়ুর্বেদ নিয়ে কোনো আগ্রহ নেই, তাই শেষ বয়সে মূর্তিটা প্রতিষ্ঠা করেন। তার পেছনে এটা লুকিয়ে রেখেছিলেন। আজ সকালেই খাজাঞ্চিবাবু যেভাবে ওটা ওখান থেকে নিয়ে গেছেন, আশা করি খোঁজ খবর করলে জানা যাবে ওই ঘরের চাবি উনিই নিয়ে গিয়েছিলেন। নিখিলেশ বাবু, তাহলে এখন আমাদের কি করা উচিত? খাজাঞ্চি বাবু তো একটা খুন করেছেন, আর তাছাড়া এটা চুরি করারও চেষ্টা করেছিলেন। আর বাদ বাকি যা অপরাধ করেছেন তাকে তো আর ছেড়ে দেওয়া যায় না। সেটা আপনাদের ব্যাপার জমিদার বাবু। আমাদের কাজ এখানে শেষ হলো, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আপনাদের ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝে নিন। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এরপর আর কোনো কথাই আমাদের মধ্যে হলো না। আমি আর নিখিলেশ সোজা আমাদের ঘরে চলে এলাম। ব্যাগপত্র গোছাতে লাগলাম। কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। একসময় নিখিলেশকে বললাম, আচ্ছা নিখিলেশ, এখানে এসে রাতের বেলা আমরা যাকে ওই কুয়োর আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলাম সে আসলে কি? এই ব্যাপারটা না হয় থাক অমরজিৎ। আসলে সে যদি সেদিন ওখানে ঘুরে না বেড়াতো তাহলে আমরা এই রহস্যের সন্ধান এত তাড়াতাড়ি করতে পারতাম না। তোমার হয়তো মনে আছে, কাল রাতে আমি তোমার জাগার কথা বলছিলাম, কিন্তু তুমি জেগে থাকতে পারোনি, ঘুমিয়ে পড়েছিলে। কাল রাতেই আমি সেই ব্যক্তির দেখা পেয়েছিলাম। কাল রাতে যখন ওই কুয়োটার কাছে এসেছিলাম তখন আমি ঘর থেকে বেরিয়ে বাইরে আসি, তারপর অন্ধকারে মিশে কাছাকাছি গিয়ে অপেক্ষা করে থাকি। লক্ষ্য করতে থাকি সে কিন্তু অন্য কিছুই করছিল না, শুধুমাত্র কুয়োটার দিকে মাঝে মাঝে দেখার চেষ্টা করছিল আর আশেপাশে নজর রাখছিল।
তখনই মনে হয় তাকে চেনা চেনা লাগে। অন্ধকার থেকে বেরিয়ে তাকে ধরতে যাব ঠিক তখনই জানলার দিক থেকে একটা মেয়েলি গলায় সামান্য চিৎকার ভেসে আসে, আর তখনই ওই ঘুরতে থাকা আসল লোকটা আমার দিকে ঘুরে তাকায়, যে রাতের বেলা কুয়োর আশেপাশে ঘুরে বেড়াতো। আসলে সে ভাবতো ওই কুয়োর মধ্যে কোনো গুপ্তধন রয়েছে। দিনের বেলা ওদিকে গেলে সবার নজর পড়বে, তাই সে যেত রাতের বেলায়। তবে ওর মধ্যে গুপ্তধন নেই সে কথা আমি তাকে বলেছি। এখন ব্যাগপত্র গুছিয়ে নাও, কাল বাড়ি ফিরে যেতে হবে। কৃষ্ণা কুমারীর একটা খবর নেওয়া দরকার। সে এখন থাক, কাল বাড়ি ফিরে না হয় দেখা যাবে। কেসটা এখানেই শেষ হয়ে গিয়েছিল। ঘণ্টা কয়েকের মধ্যে পুলিশ এসে খাজাঞ্চি বাবুকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তবে অনন্তবাবুর ছেলে জয়ন্তবাবুর সেই আগের পক্ষের স্ত্রী এবং তাদের সেই ছেলের কথা খাজাঞ্চিবাবু জয়ন্তবাবুকে বলেছিল না বলেনি, সে কথা আর আমরা জানতে পারিনি। পরদিন সকালে বিদায় নেওয়ার সময় অনন্তবাবু আমাদের সাথে বড় দরজা পর্যন্ত এসেছিলেন। গোপালের গাড়ি বলাই ছিল। অনন্তবাবু একটা সাদা কাপড়ে মোড়া কিছু একটা নিখিলেশের হাতে তুলে দিয়ে বললেন, আপনি আমাদের যা সাহায্য করলেন সে ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না নিখিলেশবাবু। এই সামান্যটুকু আপনি রাখুন। সত্য অন্বেষণ আমার নেশা। এ কাজ যে আমি শুধু টাকার জন্য করি না সে কথা আপনি বোধহয় ভালোভাবেই জানেন। তবু আপনার দেওয়া এটুকু আমি গ্রহণ করব। ভবিষ্যতে যদি কখনো সমস্যায় পড়েন তাহলে আমাকে স্মরণ করবেন। নিখিলেশবাবু, যখন জানতে পেরেছিলাম আপনারা গোয়েন্দা এখানে তদন্ত করতে এসেছেন, তখন সত্যিই আপনাদের ওপর একটু রাগ হয়েছিল। শুধু শুধু আমায় মিথ্যে কথা বললেন কেন? পরে বুঝতে পেরেছিলাম আসলে আপনারা ব্যাপারটা কাউকেই বলতে চাননি, যাতে আপনাদের উপর সন্দেহ করে অপরাধী সতর্ক হয়ে যায়। সেটা পরে বুঝেছি। জয়ন্তবাবু হাসলেন। নিখিলেশও সামান্য হেসে বলল, কেসের জন্য এমন অনেক কিছু করতে হয় জয়ন্তবাবু, ও কিছু মনে করবেন না। আর আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী মাত্র। অয়ন্তবাবু, জয়ন্তবাবু, হরিনাথ সবাই গেটের বাইরে দাঁড়িয়েছিল। গোপালের গরুর গাড়িতে চড়ে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। বেশ কিছুটা আসার পরে গোপাল বলে উঠল, কি গোয়েন্দা বাবু, বলেছিলাম না আমি ঠিক চিনেছি আপনারে। হ্যাঁ, ঠিক চিনেছি। নিখিলেশ তার কথার কোনো উত্তর দিল না, তার বদলে হেসে উঠল। আমাদের গাড়িটা মাটির পথ হয়ে স্টেশনের দিকে রওনা হলো। তবে আজ গোটা রাস্তাটাই শুকনো ছিল। আমাদের বাড়ি ফিরে একবার বৌঠানকে টেলিফোন করতে হবে, তার খবর নেওয়া প্রয়োজন। নিখিলেশ মনে মনে বোধহয় ভেবে রেখেছিল এখান থেকে বাড়ি ফিরে একবার বৌঠানের দাদার বাড়িতে যাবে। তবে সেটা এখন করবে কিনা আমি জানতাম না। গাড়ি চলতে লাগলো, সেই আগের মতোই ঝাঁকুন, তবে এখন কিছুটা কম। একসময় নিখিলেশ আমায় বলল, অমরজিৎ, শেষটা যে এইভাবে শেষ হবে তা তুমি আন্দাজ করতে পেরেছিলে? তুমি কি বুঝতে পেরেছিলে যে ওই বাড়ির উপরতলায় ঠাকুর ঘরে পুঁথি আছে? আমি হাসলাম, মাথা নেড়ে তার কথায় অসম্মতি জানালাম। পুঁথিটা যে বাড়িতেই আছে সেটাই আমি ভাবতেই পারিনি। আর ওই ঘরে থাকার কথা তো ভাবা দূরের কথা, কারণ ওই ঘরের কথাই আমরা জানতাম না। আমাদের গাড়িটা গতি নিল। খুঁড়ের শব্দে নিখিলেশের শেষের কথাগুলো চাপা পড়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রাজবাড়ির হত্যা রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।